অনির্বাচিত সরকার থাকলে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবেই, মন্তব্য আমির খসরুর। ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন নিয়ে গড়িমসি, বললেন আব্দুস সালাম। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন ডক্টর জাহিদ। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। ব্যাখ্যা চাইল বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান এবং শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টি, WEF আয়োজিত অনুষ্ঠানে 9টি গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রফেসর ইউনুস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে একজন আহত হয়েছেন। ভোরে জমিতে সেচ দিতে গেলে ওই কৃষক গুলিবিদ্ধ হন। পরে বেলা 11:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আহত হাবিল উদ্দিন লম্বা টোলা গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি জানান, ভোর 5টার দিকে গম খেতে পানি দিতে গেলে তার পিঠে গুলি করে BSF। এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি BSF কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এ সময় BSF-কে তীব্র প্রতিবাদ জানানো হয়। রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল, কথা বলা যাবে না, তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা যেটা জানতে পারছি এটা একটি বুলেট ইনজুরি, গানশট ইনজুরি। আমরা প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। বাংলাদেশের বিরুদ্ধে চলমান বিভিন্ন ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের মতো বিভিন্ন সংকট মোকাবেলায় সকল শ্রেণী পেশার মানুষকে একই মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক মঞ্চ। সকালে জাতীয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। সংস্কার ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, নাগরিক মঞ্চের উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার ফরিদুল আকবর, নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসানুল্লাহ শামীম। প্রায় 11 বছরেও চালু হয়নি মাদারীপুর 250 শয্যা হাসপাতালের ICU ইউনিট। রোগী থাকলেও লোকবলের অভাবে ভর্তি করানো হয় না ICUতে। তাই 10 শয্যার ICU ইউনিটের কোটি কোটি টাকার যন্ত্রপাতি কোনো কাজেই আসছে না। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন।
মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। লাইফ সাপোর্টের সকল যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার কেউ নেই। ডাক্তার, নার্স সহ লোকবলের অভাবে দিনের পর দিন পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব যন্ত্রপাতি। আশপাশের বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিকে নেই আইসিইউ, তাই মুমূর্ষু রোগীকে পাঠাতে হয় ঢাকা, ফরিদপুর কিংবা বরিশালে। অনেক সময় মতো আইসিইউ সাপোর্ট না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অনেক রোগী। 10 বেডের আইসিইউ শয্যার ব্যবস্থা আছে, কিন্তু ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। মুমূর্ষু রোগীগুলা আমাদের মাদারীপুর থেকে ঢাকা, বরিশাল অথবা ফরিদপুর পাঠানো হয়। দেখা যায় বেশিরভাগ রোগী পথে মারা যান। আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। মাদারীপুরে আইসিইউ ইউনিট চালু না হওয়ার জন্য কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। এখানে আমাদের কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। অভিজ্ঞ ডাক্তার, নার্স না থাকায় ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমরা জনবল পেলে আমরা এই জনবলের ডিমান্ড চাহিদা পাঠিয়েছি। 250 বেডের জনবলের সাথে এই আইসিইউর জনবলের ডিমান্ড দিয়েছি, কিন্তু আসেনি। আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে কাজ করুন, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। আজ দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি এবং লুটতরাজ চলছে। জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। মেঘনা নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে নোয়াখালী এবং আশেপাশের এলাকার ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। দীর্ঘদিনের দাবির পর বরাদ্দ পেলেও কাজের ধীর গতিতে এখনও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণ। যদিও দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান প্রকল্প কর্মকর্তা। নোয়াখালী প্রতিনিধি মানিক ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবে ইসলাম হিমু। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মেঘনা নদীতে প্রবল ভাঙনে উপকূলীয় অঞ্চলের মানচিত্রই যেন বদলে গেছে। হাতিয়া, রামগতি সহ আশেপাশের এলাকায় বিগত কয়েক বছরের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সরকারি পক্ষ থেকে ৭৩ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, কিন্তু ২.৫ বছরের বেশি সময়েও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণের কাজ। তাই জমে থাকা ক্ষোভ আরো তীব্র হচ্ছে স্থানীয়দের। এটা ভাঙতে কিন্তু এই যে বাজার ঘাট, আমাদের বাড়িঘর কিছু থাকবে না। আর এই বাঁধ না থাকার কারণে প্রতি বছরই লোনা পানি অত্র এলাকার ভিতরে ঢুকে ফসলের জমি নষ্ট হচ্ছে। বহুত ভাঙা হয়ে গেছে। ভাঙার হওয়ার আমরা ইয়ানাই দূরে ঘুরে ঘুরেছি, আমরা বহুত কষ্ট করতেছি যাতে কাজগুলো সুন্দর হয়, আমরা যাতে এই নদীর বাঁধ থেকে ভাঙন থেকে রক্ষা পাই, আমরা এটাই চাই। এদিকে প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বাঁধের কাজ শেষ করবেন। অনুকূল পরিবেশ না থাকার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি, কিন্তু বর্তমান সময়ে শুকনো মৌসুম, যত দ্রুত পারি আমরা এই কাজটা শেষ করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সারা দেশে জেঁকে বসেছে শীত, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে দুদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে। মাঘের এই তীব্র শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা গেছে। চরম দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকরা। শীতের প্রকোপে হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঢাকাস্থ দুধল ইউনিয়ন জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু আসলাম রিয়াজ, সমিতির প্রধান পৃষ্ঠপোষক সানিরুল ইসলাম মোল্লা, সহ সভাপতি জাকারিয়া সোহাগ, রেজাউল করিম হেলাল, বনভোজন কমিটির আহ্বায়ক SM সাকির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আগামী পথ চলার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবারে ভিন্ন প্রসঙ্গ। গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়। এবার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করল? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে নেবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি, এজন্যই গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি? তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আপনারা কেউ কি বিএনপিকে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি? নির্বাচন পিছিয়ে আবারও পরাজিত ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাসন ও কোভিড লকডাউনের গল্পে লেখা ফুলকুমারী প্যারিসের আবেগঘন প্রকাশনী অনুষ্ঠানে কাঁদলেন পিনাকি ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শো হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ বই ফুলকুমারী। ফ্রান্সের প্যারিস থেকে সাইফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের নির্বাসিত জীবনের উপর ভিত্তি করে রচিত হয়েছে, যেখানে লেখক কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের কথা তুলে ধরেছেন উপন্যাসটিতে। বইয়ের লেখক পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের কিছু অংশ শ্রোতাদের সামনে পড়ে শোনান। ওই সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা। ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। I didn't understand, but he was using very imaginative language, and I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনী সংস্থা পিকড বুকস। ফ্রান্সে বসবাসরত বাঙালিরা মনে করেন বাংলাদেশি লেখকরা বাংলাসহ বিভিন্ন ভাষায় বই লিখলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সহ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করবে সবাই। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। স্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশ করার আহ্বান জানিয়েছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। সকালে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নারী মৈত্রীর আয়োজনে তামাক বিরোধী এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। সভায় বক্তব্য রাখেন আইডিয়াল স্কুল এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসাইন, তামাক বিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য ও নারী মৈত্রীর প্রজেক্ট কোঅর্ডিনেটর নাসরিন আক্তার সহ আরও অনেকে। এ সময় বক্তারা তামাক সেবনের কুফলও তুলে ধরেন। এবারে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে পরিবারতন্ত্র বানিয়ে রেখেছে আওয়ামী লীগের সাবেক এমপি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং তার ছত্রছায়ায় থাকা মঞ্জুরুল রহমান। এমন অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় প্রায় 120 জন কর্মকর্তা-কর্মচারীদের বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। হাফিজ আহমেদ মজুমদার এবং মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। বর্তমান পরিচালনা বোর্ডের বিরুদ্ধে বনানী থানায় মামলা করলেও ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে তারা টিকে রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিভিন্ন কারণে এই সভা বেশ গুরুত্বপূর্ণ। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ সময় BCBর সবচেয়ে আলোচিত বিষয় BCBর সাথে ঢাকার ক্লাবগুলোর দ্বন্দ্ব। সেই সমস্যা সমাধান করতেই মূলত জরুরি সভা ডেকেছেন BCB সভাপতি ফারুক আহমেদ। সভায় BCBর আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে BPL সংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।
শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। অনির্বাচিত সরকার থাকলে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবেই, মন্তব্য আমির খসরুর। ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন নিয়ে গড়িমসি, বললেন আব্দুস সালাম। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন ডক্টর জাহিদ। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ, ব্যাখ্যা চাইল বিজিবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।